আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি ভিসা ভুক্তভোগী দীর্ঘ 1.5 বছর পর রিজেক্ট হয়ে 10 লাখ টাকা ফেরত পেয়ে খুশি এবং খুবই খুশি এবং আনন্দিত। তো এই যে শত শত পাসপোর্টগুলো রিজেক্ট হইতেছে, এটার কারণ কি এবং কি দেখাইতেছে? এখনও যারা রিজেক্ট হন নাই বা যারা পাসপোর্টগুলো ডেলিভারি পান নাই এবং যারা পাসপোর্ট রিটার্ন আনছেন পুনরায় এখনও সাবমিট করেন নাই, তো আপনাদের কি হবে বা আপনারা রিজেক্ট হবেন নাকি ভিসা পাবেন এটা এখনও কিন্তু আপনারা জানেন না। তো এই যে শত শত মানুষগুলো রিজেক্ট হইতেছে, তো এটার মূল কারণটা কি এবং তাদেরকে যারা রিজেক্ট হইতেছে তাদেরকে কি দেখাইতেছে, তো এই বিষয় নিয়ে আজকে ভিডিওগুলো থাকবে। তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা ভয়েস শোনাইতেছি, তো এই ভয়েসটা শুনবেন, তারপর আমি আপনাদেরকে এটা বিস্তারিত এবং কি জন্য এত এত রিজেক্ট হইতেছে বা তাদেরকে যারা রিজেক্ট হইতেছে তাদেরকে কি দেখাইতেছে এবং আপিল করলে কি আদৌ কি ভিসা হওয়ার সম্ভাবনা আছে নাকি, তো এই বিষয় তুলে ধরবো। তো ভয়েসটা শুনেন, তারপর বিস্তারিত বলতেছি। রানা ভাই ফোন দিছিল, কথা হইলো, তা উনি সম্পূর্ণ টাকায় বুঝা পায়া লাইছে। তো দেখলাম বেশ ভালো, এই দুইজনরে দেখলাম মানে ফুল পেমেন্ট পাইতে। একজনে 10 লাখের 10 লাখ নগদ চেক দিয়ে দিছে, কইতেছে এই তো 3 দিন 4 দিন আগের কথা, আমি ঢাকা যাবো গিয়ে দেখবো যে চেক করবো কে লেগে আমার রিজেক্ট দিল, কত যাইতে হইব না, কত টাকা লয়ে যা, নগদে চেক দিয়ে দিছে ক্লিয়ার। আর রানা ভাইরাও ক্লিয়ার করে দিছে। এইভাবে যদি যারা রিজেক্ট হইতেছে তাদেরকে যদি ক্লিয়ার করে দিত তাহলে তো মানে এটা একটা খুব ভালো জিনিস হতো, কিন্তু সবাই তো আর এরকম পাবে না। ভয়েস রেকর্ডটা শুনলেন, তো ভয়েস রেকর্ডের মূল বিষয়টা হলো যে একজন ইতালি ভিসা ভুক্তভোগী দীর্ঘ 1.5 বছর পর তার কাছ থেকে 10 লাখ টাকা ফেরত পাইছে। মানে 10 লাখ টাকা দিয়েছিল ইতালি উদ্দেশ্যে, ইতালি যাবে এবং বৈধ নলস্তা পাবে, সে ইতালি স্বপ্ন পূরণটা করবে, এই জন্য 10 লাখ টাকা তাকে দেওয়া হয়েছিল। এবং যখন পাসপোর্টটা জমা দিছে এবং জমা দেওয়ার পর আবার রিটার্ন পাইছে, রিটার্ন পাওয়ার পর রেডি ফর কালেকশন এসএমএস পাইছে, তারপর সে পাসপোর্ট এই কালেক্ট করছে ডকুমেন্টগুলো, এখন দেখতেছে যে রিজেক্ট। তো রিজেক্টের একটাই কারণ ছিল যে রেবোকাতো, মানে ইতালিয়ান ভাষায় রেবোকাতো এবং ইংলিশে যেটা বলে রিবোক, আর এটা বাংলায় যেটা বোঝায় যেটা হলো মালিক প্রত্যাহার করছে, মালিক উইথড্র করে ফেলাইছে, এই ব্যাপারটা। তো এই যে দীর্ঘ 1.5 বছর পর উইথড্র করছে, মালিকে উইথড্র করে ফেলাইছে, বা দীর্ঘ 1.5 বছর না, মালিকের সাথে হয়তো কন্ট্যাক্টই হয় নাই বা মালিককে না জানাই তারা আবেদন করছে। তো ইতালি যখন যাচাই বাছাই করার পর দেখে মালিককেই ঠিক নাই, তো এই তাকে কেন ভিসা দিবে? তো আগে একটা সময় ছিল যে মালিকের সাথে কন্ট্যাক্ট করতো যারা মাধ্যম, যে বাংলাদেশে আমাদের পরিচিত আত্মীয় স্বজন থাকে, তারা কিন্তু এরকমটা ভাবে ইতালি নিত যে মালিকের সাথে কন্ট্যাক্ট করতো এরকমটা যে তুমি তোমার ডকুমেন্ট দিয়ে আবেদন করব, জাস্ট সে ইতালি এসে তোমার কোম্পানিতে চাকরি করা লাগবে না, জাস্ট তোমার কোম্পানির ডকুমেন্ট দিয়ে তুমি খালি আবেদনটা করে দাও, ও ইতালিতে এসে অন্য অন্য মালিকের কাজ করবে বা ওর বিষয়, ওর যে কাজ করতে মনে হচ্ছে ও করবে, তোমার দেখার বিষয় না। তো এইভাবে কিন্তু কন্ট্যাক্ট করা হইতো। তো আমাদের 2023 সালের মার্চের 27 তারিখে যারা আবেদন করছিল তাদের কিন্তু বর্ধিত কোঠা যেটা 40,000, তো তারাই কিন্তু এই যে ঝামেলাটার মধ্যে পড়ে গেছে। 2023 সালের আগস্টের পর থেকে কিন্তু এই যে ঝামেলাটা সৃষ্টি হয়েছে, অতিরিক্ত মাত্রা ফেক কাগজ জমা পড়ার কারণে কিন্তু আমাদের 2023 সালের আগস্টের পর থেকে নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি, ফেব্রুয়ারিতে প্রচুর পরিমাণ কিন্তু রিজেক্ট দিত, প্রচুর পরিমাণ, তখন কিন্তু একবারই ভিসা দিত না। তারপর কিন্তু দেখতেছি যে এত পরিমাণ রিজেক্ট, তারপর তারা কিন্তু একটা নতুন নিয়ম চালু করা শুরু করলো। তারপর কিন্তু যারা নতুন জমা দিত তাদের কিন্তু স্ক্যান করে তারা জমা নেওয়া শুরু করলো এবং তারপরও দেখতেছি যে অতিরিক্ত মাত্রা, মালিক কোনো ঠিক নাই, এই নাই সেই নাই, অনেক সমস্যা। তারপর কিন্তু তারা এই যে 145 নম্বর আইন যেটা জারি করছে, যেই সংস্থার মাধ্যমে আপনার নলস্তাটা পাইছেন যাচাই বাছাই করার পর, সেই সংস্থার মাধ্যমে কিন্তু আবার পুনরায় ইতালিতে যাচাই বাছাই করার পর আপনাদেরকে ভিসাটা দিতেছে। তো এখন কিন্তু ইতালি অ্যাম্বাসি যেটা ঢাকার অ্যাম্বাসিতে কিন্তু এখন ওইরকমভাবে কোনো যাচাই বাছাই করা হয় না। স্পট হলো ইউনোকো 145 নম্বর আইনে যেটা বলা হয়েছে, সে ইতালি থেকে যাচাই বাছাই করে তারপর যদি ওইখান থেকে গ্রিন সিগন্যাল দেয় তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন। তো এই যে শত শত মানুষগুলো ভিসা পাইতেছে, তারা কি তাদের চেহারা দেখায় ভিসা পাইতেছে নাকি তাদের যে ওই দেশের কোনো শক্তি, বল শক্তি দেখায় কি ভিসা পাইতেছে, নাকি কোনো অন্য কোনো কাজ আছে বা কী জন্য তারা ভিসা পাইতেছে? এই যে শত শত মানুষ ভিসা পাইতেছে, তারা কেন ভিসা পাইতেছে? এখন আমার বিষয় হলো যে 10 লাখ টাকা পাইছে ভালো,
এই যে শত শত মানুষগুলা রিজেক্ট খাইতেছে, তো তাদের টাকাটা সবাই কিন্তু রিটার্ন দিয়ে দিবে। তো এক হাতে এক চেকের মাধ্যমে কিন্তু তারে 10 লাখ টাকা দিয়ে দিছে, এটা অত্যন্ত খুশি খবর। কিন্তু এই যে ব্যক্তি 10 লাখ টাকা দিল, তার কি কোনো জবাব দিয়ে লাগবে না? তিনি কিন্তু খুশি যে তোমার কোনো ঢাকা যাইতে হইব না। ওই ভয়েসটা শুনছেন তো, আপনার কোনো ঢাকা যাইতে হইব না, এই যে আপনার টাকা নিয়ে যান। তো ঢাকা কেন যাবে না বা কি করবে, এখন তার মনে তো কৌতূহল আছে যে দীর্ঘ 1.5 বছর পর আমি রিজেক্ট কেন খাইলাম, আমার কি দোষ? এখন যে রিজেক্টটা খাইছে বা যারা রিজেক্ট খাইতেছে তাদের কি দোষ? এই যে আপনি আমার ভিডিওগুলো দেখতেছেন, যে আপনাদের মধ্যে এখনও কিন্তু রিজেক্ট অনেকে আছেন, এবং কি যারা অলরেডি আপনার পাসপোর্টগুলো রিটার্ন আনছেন, এখনও রিজেক্ট খাইতেও পারেন বা নাও পারেন বা ভিসাও পাইতে পারেন, ধরলাম রিজেক্ট হইতেছেন। তো এই যে আপনি যে রিজেক্ট হবেন, এটা আপনার দোষটা কি? আপনি কি তাকে টাকা দিয়ে কি টেনশন গেছেন? আপনি কি তাকে টাকা দিয়ে কি এই যে 1.5 বছর পর মানে অপেক্ষা করার পর কি আপনি কি ইতালি না যাওয়ার যে করছেন, তাকে বলছেন যে আমি ইতালি যাব না, এরকমটা বলছেন? না, এরকমটা না। কেন আপনি ইতালি কেন যাইতে পারবেন না? আপনি 10 লাখ টাকা দিছেন, সে যখন যেই রকমভাবে করতে বলছে সেরকম করছেন, এবং কি যখন যেই কয় টাকা দিতে বলছে সেরকমই করলেন, তারপর কেন আপনি ইতালি যাইতে পারবেন না? আমার একটাই প্রশ্ন। এখন কথা হলো কি, আপনার দোষ না, তা আপনার মাধ্যমের দোষ না, তো তাহলে কার দোষ? উকিলের দোষ না, মালিকে প্রত্যাহার করছে, তাহলে এই যে দোষটা, তো এতগুলা টাকা দিয়ে কি আপনি ভাগ্য পরীক্ষা দিবেন? হ্যাঁ, আপনি যখন নলস্তার জন্য টাকা দিয়েছিলেন বা অ্যাপ্লাইয়ের জন্য টাকা দিয়েছিলেন, ওইটার জন্য 1 লাখ টাকা বা 1,30,000 টাকা বা 70,000 টাকা বা কেউ 40,000 টাকা দিয়েছেন, তখন একটা জিনিস অপেক্ষা করা যায়। কিন্তু 10 লাখ টাকা দিয়ে, 12 লাখ টাকা দিয়ে, 8 লাখ টাকা দিয়ে, 6 লাখ টাকা দিয়ে, 7 লাখ টাকা দিয়ে, 9 লাখ টাকা দিয়ে আপনি 1.5 বছর অপেক্ষা করার পর যদি আপনি ভিসা না পান, এটার জন্য এটা দায়ভার তো আপনি নেবেন না। সে তো বলে নিছে 100% ভিসা, কেন ভিসা দেয় নাই? এমন তো না যে কেউরে ভিসা দেয় নাই, সবাইকে ইতালিকে বাংলাদেশকে ব্ল্যাক লিস্টে ফালাই দিছে। তাহলে বোঝা যাইতো যে এটা কেউ ভিসা পানে, বাংলাদেশের মধ্যে কেউ ভিসা পানে, তাহলে তোমার সমস্যা নেই। তাহলে আমি আপনাদেরকে বলতাম 10 লাখ টাকা দিয়েছে, আপনি খুশি হইয়া মিষ্টি কিনে খান বা মিষ্টি বিলাই দেন এলাকার মধ্যে। যারা আপনাকে ইতালি বলে অনেক লজ্জা দিত যে কবে ইতালি ভিসা হবে, কে এখনও যাও না ইতালিতে, এরকম তাদেরকে মিষ্টি খাওয়াই দেন, এটা বলতাম। এখন কথা হলো কি, আপনার কি দোষ? এই যে আপনি 10 লাখ টাকা পাইছেন, আপনি 1.5 বছর পর এই 10 লাখ টাকা তো ব্যাংকে ফালাই রাখলো, আপনার কতগুলো টাকা হইতো। আর যারা লোন করে টাকাগুলা দিছে, তাদের যে কত ঋণ হয়েছে, অনেকে সুদের উপরে টাকা নিয়েছে, বিভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, বিভিন্ন মানুষের কথা শুনছেন। আজকে মানুষের কথা শুনে আপনি কেন ইতালি যেতে পারবেন না? এটা আমি আসলে আপনাদের যে কথাগুলো বলি, আমার কথা হলে কি, এখানে দোষটা কার? আমার খুঁজতে হইব। আমাকে সে 10 লাখ টাকা দিতেছে ভালো, আমার এখানে দোষটা কার? এই যে আমাকে যে ঢাকায় যাইতে মানা করে, যে তোমার ঢাকা যাওয়া লাগবে না, তুমি খুশি হয়ে যাও, 10 লাখ টাকা তোমার 1.5 বছর পর দিতেছে ঘুরে। এখন এই দোষটা কি আপনার? এইটা দোষটা কার? আমার খুঁজতে হইব। আমার দোষ নাইলে তার দোষ, না তার দোষ, দোষটা একজনেরই তো হইতে হইব। এই যে মালিককে ঠিক রাখে না, মালিক যদি সে নিতে আপনাকে চায়, এই যে 10 লাখ টাকা 12 লাখ টাকা নেয়, মালিককে 10 পয়সাও দিতে চায় না। আপনার মাধ্যমে কি করে জানেন? 12 লাখ টাকা নিয়ে 12 লাখ টাকা তার পাশের মধ্যে ঢুকে থুয়ে দেয়। মানে খারাপ ব্যবহারটা ভাষাটা ইউজ করলাম, এরকমটা হয়েছে ভাই। শত শত মানুষের যে কি অভিশাপ পাইবে, এই যে মানুষগুলোর সাথে এরকমটা হয়েছে। 100% ডকুমেন্টের সমস্যা করছে তারা দায়ী। যারা মালিক পক্ষ, তারা বলে যে স্টেপ মাইজি থাকছিল, তারপরও কিন্তু রিজেক্ট খাইতে। কেন রিজেক্ট খাইবে? এরকম কোনো কথা আছে? বাংলাদেশ কি ব্ল্যাক লিস্টে ফেলাইছে? এই যে শত শত মানুষ ভিসা পাইতেছে, তারা কেন ভিসা পাইতেছে? আমার একটাই প্রশ্ন, তারা কেন ভিসা পাইতেছে, আপনি কেন পাইবেন না? আপনি কি 2 টাকা কম দিয়েছিলেন? আপনি 2 টাকা কম দেন নাই, আপনাকে গলায় পাড়া দিয়ে আপনার কাছ থেকে টাকা নিছে। টাকা দাও, নাইলে নলস্তা দিব না, এরকমটা করছে। যার এরকমটা হয়েছে আপনি কমেন্ট বক্সে জানান, আরও 5 জন দেখুক, আরও 5 জনের কার সাথে কীরকম হইতেছে কমেন্ট বক্সে জানান। দেখেন আপনাদের সাথে কি হয়েছে, আমি তো জানি আপনাদের সাথে কি হয়েছে, এটা আমি অনেকের কাছে শুনছি। আমি যখন মানববন্ধনে অবস্থান কর্মসূচিতে গেছিলাম, তো এই পার্কের ভেতরে আপনাদের অনেকের সাথে আমার কথা বলা হয়েছে। একজন শুনলাম যে 17 লাখ টাকা দিছে, ভালো একটা রাষ্ট্রে ছিল, 17 লাখ টাকা দিয়েছে স্পন্সর ভিসার জন্য, সম্পূর্ণ টাকা পেড করে দিছে। তারপর আজকে 1.5 বছর পর সে রিজেক্ট। কেন রিজেক্ট? 17 লাখ টাকা আজকে একটা 1.5 বছর যদি একটা ব্যাংকে থাকে, কতগুলো টাকা হয়? হ্যাঁ, 17 লাখ টাকা কি সে বিভিন্ন মানুষের কাছ থেকে আইন নিয়েছে। তো এই যে মানুষের কাছ থেকে টাকাগুলো আইন নিয়েছে, তার 17 লাখ টাকা কত লাখ টাকা সুদ গুনতে হয়েছে। তো এই দায়ভার বা এই জবাব দিয়ে এটা কে করবে? আপনারই করতে হবে। আপনি যে টাকা দিছে, আপনি অবশ্যই খুশি হবেন না। 10 লাখ টাকা দিয়েছেন, 10 লাখ দিছে, 8 লাখ টাকা 8 লাখ টাকা দিবে, এটা শিওর।
যে আপনার 1.5 বছর ধরে যে এটা তো কোনো দুর্ঘটনা বা এরকম কোনো একটা সমস্যার কারণে তো আপনাকে রিজেক্ট করে না, বা আপনার সমস্যার কারণে না। তারা দুর্নীতি করছে, তারা ভালোভাবে কন্ট্যাক্ট করে নাই। ভালোভাবে কন্ট্যাক্ট না করে আপনার কাছ থেকে 10 লাখ টাকা নিল কেন? আপনার কাছ থেকে 8 লাখ টাকা নিল কেন? আপনার কাছ থেকে 9 লাখ টাকা নিল কেন? ইতালি আপনাকে অবশ্যই ডকুমেন্ট সব কিছু ঠিক থাকলে 100% ভিসা দিবে। যারা এই যে একজন দুইজনের ভিসা দিতেছে না, প্রত্যেকটা দিন পাসপোর্ট সাবমিট করতেছে, 30 থেকে 40 জন 50 জন করে সাবমিট করতেছে। 3টা বিএফএস গ্লোবাল মিলে, শুধু ঢাকা না, 3টা বিএফএস গ্লোবাল মিলে সাবমিট করতেছে পাসপোর্ট। আপনারা জানেন যে পাসপোর্ট রিটার্ন আনে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে, কিন্তু পাসপোর্ট যারা ফার্স্টে যেখানে জমা হয়েছে যদি পাসপোর্ট জমা দিতে বলে ওইখানে কিন্তু পাসপোর্টগুলো জমা দিয়ে আসে। তাহলে 3টা বিএফএস গ্লোবালে দৈনিক কম হলেও 40-50 জন পাসপোর্টগুলো সাবমিট করতেছে বর্তমানে। তো এই যে মানুষগুলো, এগুলো আমি ফার্স্টেই বলছি যে তাদের চেহারা দেখে কি ভিসা দিতেছে? অবশ্যই না। তারা তাদের সকল ডকুমেন্ট ঠিক আছে এবং কি আত্মীয় স্বজনরা আবেদন করছে এবং কি তাদের মাধ্যম ঠিক রাখছে। আপনার তার কাছ থেকে 10 লাখ টাকা নিছে, 10 লাখ টাকার কিছু টাকাও কিন্তু মালিককে দিছে। মালিকের আলিজ্য মালিজ্য এবং কি আপনার নামে বাসা ভাড়া, এটাও একটা খরচ আছে। এগুলা মাধ্যমগুলা দেয় না, দালাল চক্রগুলা দেয় না, দরবেশগুলা দেয় না। দরবেশ কি করে? আপনার কাছ থেকে টাকা নিয়া, ওই 100 জনের কাছ থেকে টাকা নিয়া সে ইতালিতে বড় বড় ফ্যাক্টরি মালিক, মানে বড় বড় ফ্যাক্টরি খুলে নয়। কিন্তু আপনি যখন রিজেক্ট খাইবেন 1.5 বছর পর, ওই আপনাকে টাকা ওই ব্যবসা থেকেই আপনার টাকা আপনাকে দিয়ে দিবে, কিন্তু মাঝখান থেকে আপনার টাকাতে সে ব্যবসা করছে। অবশ্যই এখানে দোষ আপনার না, তার না, তার কার দোষ? অ্যাম্বাসির দোষ? ইতালির দোষ? কার দোষ? ভিসা পাইতেছে কারা? বিদেশে কি তারা কি টাকা দিয়ে পাইতেছে? ইতালি অ্যাম্বাসি থেকে কি টাকাতে ভিসা বের করা যায় এরকমটা? যদি সে বলতে পারে, ওই যে লোকের কাছে আপনি তাকে বলবেন যে ভাই আমি রিজেক্ট কেন খাইলাম 1.5 বছর পর, আমার রিজেক্ট কেন দিছে, সে যদি বলে অ্যাম্বাসির দোষ, তাই যে অন্য অন্য মানুষ ভিসা পাইতেছে, তারা কেমনে পাইতেছে? কয় তারা যদি কয় টাকার বিনিময়ে, তো আপনার টাকার বিনিময়ে আপনি আমার কাছ থেকে 50 লাখ টাকা নেন, আপনি আমার ভিসা বের করে দেন, এটা বলেন দেখি সে বের করতে পারে নাকি? সে যদি ওরকমভাবে ঝামেলা না করতো মালিকের সাথে, তাহলেও কিন্তু 100% আপনি ভিসা পাইতেন। তো এইটাই বলবো, 10 লাখ টাকা পেয়ে 8 লাখ টাকা পেয়ে খুশি কিছু করার নাই। আপনি যে কটা গাইছেন তার অতিরিক্ত টাকা আপনার দরকার। আপনি এই যে অনেকে সুদের উপরে টাকা আইনা দিছে, সেই মানুষগুলা কি করবে? তো অবশ্যই প্রত্যেকের এই যে দায়ভার, এটা নিতে হবে তাদের। একটাই কথা বলবো, সবাই একত্রিত হবেন, সবাই সবার মাধ্যমের কাছ থেকে টাকা পয়সা এইভাবে নেবেন, এটাই বলবো। হ্যাঁ, আমার দরবেশ এবং কি দালাল চক্র যারা আছে তাদের কাছে ভালো লাগবে না, অনেক অনেক খারাপ কিছুই বলবে, এটাই। কিন্তু আপনারা আছেন যারা ভুক্তভোগী, তাদের সাথে আসি এবং কি তাদের পক্ষে কথা বলতেছি প্রথম থেকে এবং কি লাস্ট পর্যন্ত এভাবেই কথা বলে যাব। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।